নমস্কার, আমি মানস বিশ্বাস, এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা যে সূত্র দুটো নিয়ে আলোচনা করব আলোর খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো পরীক্ষায় নিয়মিত আসছে, পরীক্ষায় প্রতি বছর এটা অথবা এটা এরকম আসতেই থাকে। তো মন দিয়ে দেখবে, কোনো রকম যেন ভুল না হয়। প্রথমে আমরা প্রশ্ন কি আসবে সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন আসবে যে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বা পরীক্ষায় আসবে r = 2f প্রমাণ করো, এরকমও দিতে পারে যে প্রমাণ করো r = 2f। এবার এই টাইপের প্রশ্ন আসে, কিন্তু এখানে আবার পার্থক্য আছে। কখনো কখনো বলে দেয় অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে কখনো কখনো বলে দেয় উত্তল দর্পণের ক্ষেত্রে। আমরা আগে প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে দেখে নিই। অবতল দর্পণের ক্ষেত্রে r = 2f বা ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক বার করি। সবার প্রথম দেখো, এই যে ডান দিকে একটা ছবি এঁকে নিয়েছি, এই ছবিটা সবার প্রথম তোমাদেরকে আঁকতে হবে। তারপরে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। ধরো এই রশ্মিটা এই লেন্সের ওপরে এসে পড়লো, লাল কালার মার্কটা একটু করো, ছবির দিকে লক্ষ্য করো। রশ্মিটা এসে পড়লো, পড়ার পরে রশ্মিটা কি হচ্ছে, এই পথ ধরে কিন্তু ফিরে গেল। তাহলে যখন রশ্মিটা এসে পড়লো তখন সেটাকে কি বলা হয়? রশ্মিটা যখন এসে পড়লো তাকে বলা হয় আপাতিত রশ্মি। যে পথ ধরে ফিরে গেল, মানে যে রশ্মিটা ফিরে গেল, তাকে বলা হয় প্রতিসিত রশ্মি লেন্সে পড়ার পরে। এবার এই আপাতিত রশ্মিটা যে বিন্দুতে প্রথম যে কোণটা করলো সেটাকে কি বলা হয়? আপাতন কোণ। আর রশ্মিটা ফিরে যাওয়ার কালীন একটা কোণ করলো, এইদিকে ভালো করে দেখো, যে কোণটা তৈরি করলো সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে নীল কালারের উপরের টুকু দেখতে পাচ্ছ যেটুকু, সেটা হচ্ছে আপাতন কোণ। পরে যে পথ ধরে ফিরে গেল সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। আর আমাদের প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি জানি বলতো? আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কি হয়? সমান হয়। তাহলে আমি বলতে পারি কি, এই নীল কালার দুটো কি সমান। তাহলে প্রথম দেখো, প্রথম লাইনটা ক্লিয়ার হলো কিনা? প্রথম লাইনটা হচ্ছে আপাতিত রশ্মি অর্থাৎ এবিসি, মানে এই কোণটা, এই হলুদ কালার দেখো এবিসি। আর সিবিএফ বলতে কোনটা? সিবিএফ এই নিচেরটা, সিবিএফ মানে এই কালারটা। তাহলে আপাতিত রশ্মি মানে উপরে এসে পড়লো সেইটা, ফিরে গেল যেটা সেইটা, এই দুটো কিন্তু সমান। তাহলে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সমান হয়ে গেল। প্রথম একটা হলুদ কালার দুটো ক্লিয়ার হলো কনসেপ্ট। এবার দেখো আমি আরেকবার মার্ক করে দিই কোনটা কোনটা। এখান থেকে এইটুকু, আর এই যে প্রতিফলিত রশ্মি এখান থেকে এইটুকু, তাহলে এই দুটো সমান। এবার এবার দেখো, এবার নীল কালারটা ফলো করো। এবার এই কোণটা আর এই কোণটা কি কোণ বলো তো? একান্তর কোণ। কারণ এটা জেড এর মতো অবস্থায় রয়েছে। একান্তর কোণ কেমন হয়? নিচের দিকে দেখো, একান্তর কোণ এরকম জেড এর মতো হয়। তাহলে এই কোণ দুটোকে কি বলা হবে? একান্তর কোণ। তাহলে হলুদ কোণ দুটো হচ্ছে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আর নীল কালারের কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে কি বলতে পারি? ভালো করে দেখো, এই হলুদ কালার দুটো সমান, আবার নীল কালার দুটো সমান। তাহলে কি আমি বলতে পারি যে, ভালো করে দেখো, এবার এই ছবিতে চলে এসো, লেখাই। তাহলে এটা হচ্ছে একান্তর কোণ, তাই তো? তাহলে এবিসি সিবি এর সাথে সমান্তরাল এই প্রতিফলন নিয়ম অনুসারে, আর এইটা এর সাথে সমান্তরাল। তাহলে এবিসিটা এটার সাথে সমান্তরাল, এবিসিটা আবার এটার সাথে সমান, দুটোর সাথে সমান। এবিসিটা সিবিএফ এর সাথে সমান, এবিসিটা আবার বিসিএফ এর সাথে সমান। তাহলে আমি বলতে পারি যে এই দুটো সমান, এই দুটো লোক সমান, কারণ দুটোই এবিসির সাথে সমান। তাহলে আমি বলে দিতে পারছি এই দুটোর থেকে যে এই দুটো সমান, সিবিএফ সমান এফ সি এফ। ক্লিয়ার হলো? এবার ছবিটা দেখো, আমি এই ছবিটাতে লক্ষ্য করো, ছবিটাতে আমি ক্লিয়ার করে দিই। তাহলে আমরা কি দেখতে পারলাম? সিবিএফ আর বিসিএফ সমান। সিবিএফ বলতে কোন কোনটা দেখায়? সিবিএফ হচ্ছে এই কোনটা, আর বিসিএফ বলতে কোনটা? এই কোনটা। তাহলে ভালো করে বলো, এবার মার্ক করা দেখো। তাহলে এই যে নীল কালিটা মার্ক করছি, এই দুটো কোণ সমান। তাহলে কোনো একটি ত্রিভুজের, যদি কোনো একটা ত্রিভুজ, ধরো এইরকম একটা ত্রিভুজ রয়েছে, এই কোণটা আর এই কোণটা সমান হলে তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি, এই বাহুটা আর এই বাহুটা কি হয়? সমান হয়। তাহলে আমি বলতে পারবো এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান। অতএব আমি বলতে পারি বিএফ এটার ক্ষেত্রে কোনটা? এটার ক্ষেত্রে যদি দেখো, এই বিএফ মানে এইটা, এই বাহুটা আর এই পাশের এই বাহুটা সমান। অতএব বিএফ সমান এফসি। ক্লিয়ার হলো? কোণ দুটো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান, তাহলে আমি বলতে পারি বিএফ মানে এখান থেকে এইটুকু আর এফসিটা কি হবে? সমান হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে বিএফ আর এফসিটা সমান।
এইবার দেখো এই আমরা এটা খুব ক্ষুদ্র উন্মেষের জন্য, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। এবার দেখো খুব ক্ষুদ্র উন্মেষের জন্য আমরা ধরা এই বি বিন্দু আর ও বিন্দু, এই দুটো বিন্দু খুব কাছে অবস্থিত। আমরা জাস্ট এটাকে জুম করে বড় করেছি যাতে তোমরা বুঝতে পারো। এটা সাধারণত দেখা যায় যে খুব এই বি বিন্দুটা আর ও বিন্দুটা খুব কাছে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয়, এই উন্মেষটা খুব ছোট, মানে পার্থক্যটা খুব ছোট এই দুটো বিন্দু, সেই জন্য এটা তো খুব কাছাকাছি আছে। সেই জন্য বলা যেতে পারে বিএফ এইটা আর এফ ও এইটা, বিএফ আর এফ ওটাও সমান। কি বললাম বুঝতে পারলে? খুব কাছাকাছি আছে, সেই জন্য বিএফ আর এফ ওটা সমান। তাহলে ভালো করে মন দিয়ে দেখো, আমরা আগে কি দেখলাম? বিএফ সমান এফসি। এখন কি পেলাম? খুব কাছাকাছি বি আর ও বিন্দু কাছাকাছি থাকার জন্য বিএফ আর এফ ওটা প্রায় সমান। মোটামুটি সমান বলতে কি, একটা সমান দাগ দিয়ে এরম ঢেউ খেলানো আছে, মানে প্রায় সমান, বিএফ আর এফ ওর সাথে সমান। তাহলে আবার দেখো কনসেপ্ট অনুযায়ী, তোমরা ভালো করে যদি কনসেপ্ট অনুযায়ী দেখো, তাহলে কি দেখবো আমরা এই জায়গাটায়? ভালো করে দেখো তো, যে বিএফটা কার সাথে সমান? বিএফটা একবার এফসির সাথে সমান, তাই তো? আগেরটার মতো করে বিএফটা একবার এফসির সাথে সমান, একবার হচ্ছে এফ ওর সাথে সমান। তাহলে আমি বলতে পারি বিএফটা একবার এফসির সাথে সমান, একবার এফ ওর সাথে সমান, অর্থাৎ এফসি আর এফ ওটা সমান। তাহলে আমি বলতে পারি কি, এফসি আর এফ ওটা সমান, তাই তো? তাহলে এফসি আর এফ ওটা সমান, অর্থাৎ এফ ও সমান এফসি, তাই তো? এটা লিখতে পারি। এইটা ক্লিয়ার হলো। এবার ভালো করে দেখো, তাহলে এখান থেকে কি বলতে পারি? তাহলে এফও আর এফসিটা সমান। এফসিটা ভালো করে দেখো, এবার ছবিতে দেখো, লক্ষ্য করো, এফসি, এই যে এফসি এইটা নিশ্চয়ই ওসুর অর্ধেক। এখান থেকে এফসি যে হাফটা রয়েছে, সেই এফসিটা মানে এইটুকু, তাই তো? এইটুকু এই বড়টার অর্ধেক, হ্যাঁ কি না? তাহলে বড়টার যদি অর্ধেক হয়, তাই তো, তাহলে আমি বলতে পারি এই এফসি মানে হাফটুকু, তাই তো? এই পুরো ওসিটা, এই যে পুরো ওসিটা আছে তার অর্ধেক, অর্থাৎ আমি লিখতে পারি ওসি বাই আর, তাই তো? ওসি মানে আবার কি? ওসি মানে হচ্ছে আর, ব্যাসার্ধ। তাহলে লিখতে পারি তাহলে, আর এফও মানে কি? এফ। তাহলে এফও মানে কি পেলাম? এফও মানে হচ্ছে এফ, আর ওসি মানে হচ্ছে আর। তাহলে এফও সমান ওসি বাই আর। তাহলে এফ সমান আর বাই টু, কোনাকুনি গুণ করলে 2f সমান আর, অতএব বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণ ফোকাস দৈর্ঘ্য। এটা তো আমরা প্রমাণ করলাম কিসের ক্ষেত্রে? এটা প্রমাণ করলাম কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল আমাদের। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখি। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে ওই একই রকমের, কেবল একটু সামান্য আলাদা, তুমি একটু দেখে নাও। একই রকমের, কোনো রকম এটা লিখে নেবে, এটা নিজের মতো করে বুঝে নেবে, কারণ একই জিনিস একই রকমভাবে লেখা, এখানে শুধু অনুরূপ কোণ দেওয়া রয়েছে, সেই হিসাবে এই উত্তল দর্পণের ক্ষেত্রে আসে কম, তাও তোমরা এটা দেখে নেবে। আমি খুব সহজ করে এখানে করে দিয়েছি এই কনসেপ্ট অনুযায়ী, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, প্রতিফলনের কোণ, অতএব এই দুটো সমান, অতএব এফ সমান আর বাই টু। ক্লিয়ার হলো? এবার যেটা পরীক্ষায় বেশিরভাগ সময় আসে সেটা আমরা দেখে নিই, চলো। সেটা হচ্ছে প্রিজমের 5টি দল বিশিষ্ট এই যে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। এটা 90% ছেলেপিলেরা পারে না। তার পিছনে কারণ হচ্ছে এরা কনসেপ্টে ভুল আছে, যে মনে হয় যে এটা খুব কঠিন। আমি তোমাদেরকে খুব সহজ করে করে দিচ্ছি, মন দিয়ে দেখো। দেখো প্রিজম কি? প্রিজমের 5টি তল আছে। এবার ভালো করে মন দিয়ে দেখো, একটা রশ্মি ধরো লেন্সের মধ্যে এইরকমভাবে পড়লো, এই প্রিজমের ওপরে এসে পড়ছে। পড়ার পরে রশ্মিটা বেঁকে যাবে, কারণ রশ্মিটার কী হবে? সামান্য একটু চ্যুতি হবে, বেঁকে যাবে। রশ্মিটা হলো আবার লেন্সের মধ্যে দিয়ে গেল, যাওয়ার পরে আবার বেরোনোর সময় রশ্মিটার চ্যুতি হবে, অর্থাৎ নীল কালারটা দেখতে লক্ষ্য করছো ছবিতে, রশ্মিটা ঢুকলো দিয়ে রশ্মিটা সোজা এরম বেরোবে না, কিন্তু সোজা বেরোবে না, কারণ আমরা কি জানি রশ্মিটা সামান্য একটু চ্যুতি হয়, ডান দিকে ঢুকলো, ঢোকার পরে রশ্মিটা আবার যখন বেরোনোর সময় আবার চ্যুতি হবে, মানে বেঁকে যাবে, অর্থাৎ রশ্মিটা সামান্য একটু বেঁকে গিয়ে বাইরে প্রবেশ করে গেল, মানে বাইরে চলে গেল। ক্লিয়ার হলো? এবার ভালো করে জানো, প্রথমে যখন রশ্মিটা ঢুকলো, এই যে রশ্মিটা প্রথমে ঢুকলো, সেটাকে বলা হয় আপাতন কোণ। যখন সামান্য একটু বেঁকে গেল তখন তাকে বলা হবে প্রতিসরণ কোণ। তাহলে প্রথমে যখন এটা হলো আপাতন কোণ, তাহলে I1 প্রথমে যখন ঢুকলো, তাহলে I1 এই যে যেটা দেখতে পাচ্ছ, I1টা হচ্ছে আপাতন কোণ, R1 হচ্ছে প্রতিফলন কোণ।
এই সরি প্রতিসরণ কোণ। তারপরে রশ্মিটা যখন আবার সেকেন্ড বার ঝুঁকছে তখন আপাতন কোণ কোনটা? আপাতন কোণ হচ্ছে I2, তাই তো। আর প্রতিফলন কোণ কোনটা হচ্ছে R2। তাহলে ভালো করে দেখো, তাহলে প্রথমে I1, পরে R1, তারপরে আবার বেশুটা বেরোনোর পরে কি হবে? I2, আর রশ্মিটা বেরোনোর সময় I2 এবং R2। ক্লিয়ার হলো? এবার তাহলে প্রথমে কোন জায়গাটায় বেঁকেছিল বলতো? এই বিন্দুতে প্রথমে বেঁকেছিল রশ্মিটা। তাহলে প্রথম কিউ বিন্দুতে বেঁকেছিল সেটা কি হচ্ছে? I1 মাইনাস R1। তারপরে আবার রশ্মিটা কোন জায়গায় বেঁকেছিল? R2। সেই বিন্দুটার নাম কি? আর বিন্দুতে চ্যুতি হলো, মানে বেঁকে গেল। কতটা বেঁকলো? I2 মাইনাস R2, মানে কতটা বেঁকলো, কোনটা কতটা বেঁকলো। হয়তো এখানে আমি তোমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে গিয়ে ধরো হলো একটু বেঁকে গিয়ে ধরো হলো 25 ডিগ্রি। তাহলে কতটা হলো? 30 বিয়োগ 25 মানে কত ডিগ্রি বেরোলো? 30 বিয়োগ 25 মানে 5 ডিগ্রি বেঁকে গেল। ওই জন্য এই দুটো বিয়োগ করছি। ক্লিয়ার হলো? কেন কতটা বেঁকলো মানে চ্যুতিটা কতটা হলো। তাহলে প্রথম কি হলো? প্রথম এই বিন্দুতে কিউ বিন্দুতে চ্যুতি হয়েছে, সেই বিন্দুটা কিউ বিন্দুতে চ্যুতি হলো কত? Q1 মাইনাস R1। তারপরে আবার বেঁকলো কোন জায়গায়? আর বিন্দুতে গিয়ে। তাহলে আর বিন্দুতে চ্যুতি হলো কত? I2 মাইনাস R2। তাহলে বলো তো, তাহলে মোট চ্যুতি কত হলো? প্রথমে I1 মাইনাস R1, পরে কত হলো? I2 মাইনাস R2। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে এটাকে ভাঙলে কি হবে? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, তাই তো। I1 I2 কে সামনে নিয়ে নাও, তাহলে কত হবে? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস মাইনাস R2। এবার এখান থেকে এই জায়গাটুকুর থেকে মাইনাস কমন নিলে কোনটা চলে আসে? এই যে এইটা। তাহলে I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2। কনসেপ্ট ক্লিয়ার হলো? মুছে দিলাম এইটুকু। আচ্ছা চলো, তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে তাহলে প্রথম গেল এই পোর্শনটুকু। তাহলে দুটো জায়গায় চ্যুতি হয়েছে, এক নম্বর হচ্ছে কিউ বিন্দুতে, একটা হচ্ছে আর বিন্দুতে। কিউ বিন্দুতে I1 মাইনাস R1, কিউ আর বিন্দুতে I2 মাইনাস R2। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা চলো, এবার দেখো একটা তোমাকে আমি ত্রিভুজ দেখাই। আমরা এই যে এই জায়গাটায় একটা ত্রিভুজ পেয়েছি, তাই তো। এই ত্রিভুজটা যদি ভালো করে দেখো, এই ত্রিভুজটা মানে এই ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে R1 R2 আর এই কোণ, এই তিনটে R1 R2 আর এই নিচের কোণটা, এই তিনটে মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। তাহলে R1 প্লাস R2 প্লাস এই ও বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হচ্ছে কিউ ও, এই বিন্দুটার নাম আর। এই ত্রিভুজের এই তিনটে কোণ মিলিয়ে কত হয়? 180 ডিগ্রি। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এখানে এই ত্রিভুজটা লক্ষ্য করলাম, প্রথমে ওইটা চ্যুতি গেল, সেকেন্ড পার্টে কি দেখছি? এই নিচের দিকে ত্রিভুজটা দেখছি। এই ত্রিভুজটার দিকে কি দেখছি? R1 R2 আর এই বিন্দুতের ও বিন্দুটা, এই তিনটে কোণ মিলিয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এটা সেকেন্ড পার্ট হয়ে গেল। তিনটে পার্ট আছে ছবির। তাহলে প্রথম পার্ট, তাহলে 1 নম্বর পার্ট এইটা করেছি, 2 নম্বর পার্ট ত্রিভুজ নিয়ে করেছি এইটা, 2 নম্বর পার্ট গেল। এবার 3 নম্বর পার্ট আসি। 3 নম্বর পার্টে এবার লক্ষ্য করো এই নীল কালারটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা দেখতে পাচ্ছ। এটার ক্ষেত্রে কি হয়? আমরা কি জানি? চতুর্ভুজের 4টে কোণ মিলিয়ে কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি দেখব? এই কোণটা, এই কোণটা, এইটা আর এইটা, এই 4টে কোণ মিলিয়ে কত হবে? 360 ডিগ্রি। সরি, ভুল বলেছি, 360 ডিগ্রি। সবুজ এই 4টে কোণ নিয়ে যদি তুমি এই সামন্তরিকটা লক্ষ্য করো, এই সামন্তরিকের 4টে কোণ মিলিয়ে কত হয়? 360 ডিগ্রি। সেটাই লেখা হয়েছে এখানে, যে এই কোণটা এই 4টে কোণ মিলিয়ে কত হয়? 360 ডিগ্রি। এবার বলো, বুঝে বলো, আর মন দিয়ে দেখবে কি বলছি। এই পাশের কোণটা, এই যে মার্ক করছি, এই পাশের কোণটা আর এই পাশের কোণটা, এই দুটো মিলিয়ে কিন্তু এই দুটো 90 ডিগ্রি করে হয়, কারণ এইগুলো এক একটা লম্ব আকারে থাকে। তাহলে লম্ব আকারে থাকার জন্য এই কোণটা, এই পাশের কোণটা আর এই পাশের কোণটা, যে দুটো আমি গোল গোল করলাম, এই দুটো 90 ডিগ্রি। অর্থাৎ MQR এটা হয় 90 ডিগ্রি, QMR QRM এইটা এবং এইটা সমান কথা হয় 90 ডিগ্রি। এটা যেমন ছিল তেমন লিখে দিয়েছি। এটা প্রথমটা 90 ডিগ্রি, পরেরটা যেমন ছিল লিখে দিয়েছি। 3 নম্বরটা হচ্ছে 90 ডিগ্রি। আর QMR এই কোণটার নাম কত? এখানে কত লেখা রয়েছে ভালো করে দেখো, এই জায়গাটায় কত লেখা আছে? A লেখা আছে। তাহলে এই জন্য এই জায়গাটায় QMR এর জায়গায় কত বসালাম? A। এটা সমান কত হয়ে গেল? 360 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হলো? এইবার দেখো, তাহলে এইবার দেখো 90 90 কত হলো? 90 90 90 আর 90 মিলে কত হয়েছে?
90 90 180, সেই 180টা যদি এই পাশে যায় তাহলে 360 থেকে 180 বাদ দিলে কত পড়ে থাকছে, 360 থেকে 180 বাদ দিলে পড়ে থাকছে 180। তাহলে এখানে কি কি পড়ে থাকছে, 1 নম্বর হচ্ছে এ পড়ে থাকলো আর এইটা পড়ে থাকলো, আর এই 90 90টা ক্লিয়ার হচ্ছে, এই 90 আর এই 90 মিলে হলো 180, সেটা যদি এই পাশে আসে তাহলে 360 বিয়োগ 180, 360 বিয়োগ 180 মানে পড়ে থাকবে 180। কনসেপ্ট ক্লিয়ার হলো, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে এইবার ভালো করে কনসেপ্ট দেখো, তাহলে তিনটে সমীকরণ তিনটে পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট কি পেয়েছিলাম, ফার্স্ট হচ্ছে চ্যুতি থেকে আমরা 1 নম্বর শর্ত পেয়েছিলাম। 2 নম্বর শর্ত কি পেয়েছি, ত্রিভুজ থেকে, ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে 180 হয়, সেখান থেকে 2 নম্বর শর্ত পেয়েছি। আর 3 নম্বর শর্ত থেকে কি পেয়েছি, চতুর্ভুজের 4টে কোণ মিলিয়ে 180 হয়, সামন্তরিক, অবশ্যই এটা সামন্তরিক চতুর্ভুজই, এর 4টে কোণ মিলিয়ে 180 হয়, সেখান থেকে পেলাম 3 নম্বর শর্ত। এবার ভালো করে দেখো, 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর শর্ত পেয়েছি। এবার ভালো করে দেখো 2 এবং 3, 2 নম্বর শর্তটা কি এইটা, 3 নম্বর শর্তটা কি এইটা, বলো তো এই 2 আর 3 নম্বর শর্ত থেকে কি দেখতে পাচ্ছ, এখানে 180 আছে, এখানেও 180 আছে, এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, এখানে কি আছে r1 প্লাস r2, এখানে কি আছে এ। তাহলে 2 আর 3 নম্বর শর্ত থেকে আমরা কি পেয়েছি, r1 প্লাস r2 সমান এ। আমি তাহলে বলতে পারি এ সমান r1 প্লাস r2, 2 আর 3-এর তুলনা করে পাই। 2 আর 3 তুলনা করলে কি দেখা যাচ্ছে, সব সেম আছে, শুধু পার্থক্য আছে, ওই জায়গায় r1 প্লাস r2 পরিবর্তে এখানে কত আছে, এ আছে। ক্লিয়ার হলো, তাহলে আমরা এ সমান পেয়ে গেলাম কত, এ সমান পেয়ে গেছি কিন্তু r1 প্লাস r2, এই সবুজ বক্সের এটা, তাই তো। এবার মন দিয়ে দেখো, এ সমান r1 প্লাস r2। এবার 1 নম্বর সমীকরণটা দেখো ভালো করে, এবার 1 নম্বর সমীকরণে বসাতে হবে। এখানে কি ছিল, i1 প্লাস r2, এখানে r1 প্লাস r2 ছিল, তাই না। তাহলে এই r1 প্লাস r2 মানে কত পেয়েছি, এই সবুজ বক্সের মধ্যে দেখো r1 প্লাস r2 মানে কত, এ পেয়েছি। তাহলে আমি r1 প্লাস r2-র জায়গায় কত লিখে দিতে পারি, এ। তাহলে দেখো এই জায়গাটা এবার ফলো করো, দেখো লাস্ট লাইন চলে এসছে। তাহলে ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2, এই যে r1 প্লাস r2, এই r1 প্লাস r2-র জায়গাতে আমরা কত লিখে দিয়েছি, এ। তাহলে প্রমাণ হয়ে গেল ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, তোমরা অবশ্যই দেখবে। কনসেপ্ট ক্লিয়ার হলো, r1 প্লাস r2 মাইনাস এ। চলো এবার চ্যুতিকোণের কতগুলো সংক্রান্ত কিছু শর্ত বলি। দেখো চ্যুতিকোণ, এই যে চ্যুতিকোণ হলো, চ্যুতিটা কোণ নির্ভর করে কার কার ওপরে, এক হচ্ছে আপাতন কোণ, প্রতিসরণ কোণ ও প্রিজমের প্রতিসারাঙ্কের উপর। তাহলে তিনটে জিনিসের উপর চ্যুতিকোণ নির্ভর করে, আপাতন কোণ, প্রতিসরণ কোণ এবং প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্কের উপর। এছাড়াও চ্যুতিকোণের কতগুলো লেখচিত্র ভালো করে দেখো, এই পাশে ছবি একটা দেওয়া রয়েছে, এই পাশের এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিতে কি দেওয়া রয়েছে, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। এটা হচ্ছে ডেল্টা এবং আই দিয়ে, মানে আপাতন কোণ প্রতিফলন কোণ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা কেমন ছবি হবে, এই ছবিটা একটু দেখে নিও, পরীক্ষায় অনেক সময় চলে আসে। চ্যুতিকোণের পরবর্তী লেখচিত্র এটা গেল। আচ্ছা, এবার আমরা প্রতিসারাঙ্ক নিয়ে একটু আলোচনা করব। প্রতিসারাঙ্ক কি, প্রতিসারাঙ্ক হলো এমন দুটো মাধ্যমের গতিবেগের অনুপাত। গতিবেগের অনুপাত বলতে প্রতিসারাঙ্কটা এটা দেখে নেবে, দুটো মাধ্যমের প্রতিসারাঙ্কের অনুপাতকে বলা হয় গতিবেগ। সাধারণত প্রতিসারাঙ্ক বলতে বায়ুর মাধ্যমে এসে কোনো মাধ্যমে পড়লে প্রতিসারাঙ্ককে পরম প্রতিসারাঙ্ক বলে, বায়ুর মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে পড়লে তাকে সেই প্রতিসারাঙ্ককে বলা হয় পরম প্রতিসারাঙ্ক। মানে বায়ু থেকে এসে অন্য একটা মাধ্যমে পড়লো, ধরো বায়ু থেকে এসে জলের মধ্যে পড়লো, তাহলে বায়ু থেকে এসে জলের মধ্যে পড়লো বা বায়ু থেকে এসে কাচের মধ্যে পড়লো, এই রকম যদি হয়, সেই রকম অর্থাৎ বায়ু থেকে যদি যখন আসবে কোনো একটা রশ্মি, তখন তাকে দিয়ে অন্য একটা মাধ্যমে যখন পড়ে, তখন সেই রকম প্রতিসারাঙ্ককে বলা হয় পরম প্রতিসারাঙ্ক। আর বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থেকে এসে পড়লে তখন তাকে বলা হয় আপেক্ষিক প্রতিসারাঙ্ক। যেমন জল থেকে এসে একটা কাচের, মানে জলের তলায় একটা কাঁচ ছিল, সেই কাচের ওপরে এসে পড়লো, তাহলে আলো যখন জল থেকে কাচের ওপর পড়ছে তখন তাকে বলা হয় আপেক্ষিক প্রতিসারাঙ্ক। গুলিয়ে ফেলেও না। পরম প্রতিসারাঙ্ক যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে এসে পড়লো, ধরো একটা কাঁচ রেখেছো, বায়ু থেকে এসে কাঁচের ওপরে পড়লো, বায়ু থেকে আসলো কাঁচের ওপরে পড়লো, তাই এটাকে বলা হয় পরম প্রতিসারাঙ্ক। এবার জলের নিচে ধরো একটা কাঁচ রয়েছে, জল থেকে কাঁচে পড়লো, মানে জল থেকে অন্য কোনো মাধ্যম থেকে এসে যদি পড়ে তখন তাকে বলা হয় আপেক্ষিক প্রতিসারাঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার সমান্তরাল কাচ ফলকের ওপরে আলোর প্রতিসরণ। দেখো এইগুলো অনেক সময় দিয়ে দেয়,
একটা একটু মন দিয়ে দেখে নাও। সেটা হচ্ছে প্রথমে রশ্মিটা একই জিনিসেই রশ্মিটা এসে পড়লো, পড়ার পরে সামান্য একটু বেগবে, রশ্মিটা আবার দ্বিতীয় মাধ্যমে বেরোনোর পরে আবার রশ্মিটা এরকমভাবে প্রবেশ করে গেল। তাহলে প্রথম মাধ্যমে যখন এসে পড়লো, প্রথম মাধ্যমে ভালো করে প্রথম জায়গাটা পয়েন্টটা ফিল আপ দেখো ভালো করে, এই জায়গায় এসে পড়ার পরে রশ্মিটা বেঁকলো প্রথম। তাহলে প্রথম মাধ্যমে কি হবে, সাইন আই বাই সাইন আর ওয়ান, কারণ এটা দেখেছি প্রথমে কি এলো, প্রথম হচ্ছে তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, প্রথমটা গেল। এবার এটা আবার এটা হচ্ছে কিউ বিন্দুতে, তাই না, এটা অবশ্যই কিউ বিন্দুতে। রশ্মিটা এবার নেক্সট কোন মাধ্যমে এসে পড়ছে, এটা কিউ বিন্দুতে পড়েছে, তারপর রশ্মিটা বেরোচ্ছে আবার কোন বিন্দুতে, আর বিন্দুতে। তাহলে সেকেন্ড আর বিন্দুতে কি হবে, সাইন আর ওয়ান বাই সাইন আই টু। প্রথমে এই যে সাইন আর ওয়ান বলতে প্রথমে এটা আর ওয়ান, এটা বেরোচ্ছে কোন দিক থেকে, আর টু দিয়ে বেরোচ্ছে, তাই সাইন আর ওয়ান বাই সাইন আই টু, তাই তো। তাহলে প্রথম মাধ্যম প্রথম হচ্ছে কিউ বিন্দুতে এইটা, আর বিন্দুতে হচ্ছে এইটা। তাহলে এবার বায়ু থেকে কাজ, তাহলে বায়ু থেকে কাজ কি হয়ে যাবে, বায়ু থেকে কাজ সমান কি হবে, ওয়ান বাই কাজ বাই বায়ু, উল্টে যায় জানো, ওয়ান বাই হলে বায়ু কাজ ছিল, এটা কি হয়ে যাবে, বায়ু কাজটা হয়ে যাবে কি কাজ বায়ু, তাই তো। তাহলে ওয়ান বাই কাজ ইন্টু বায়ু, তাই তো। এবার দেখো সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, এটা সমান কি দেখেছিলাম আমরা, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। তাহলে এটা কি, বায়ু থেকে কাজ মানে কি লেখা আছে, বায়ু থেকে কাজ মানে হচ্ছে সাইন আই ওয়ান বাই এই, তাই সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, এইটা কাজ থেকে বায়ু সমান ওয়ান বাই সাইন আর ওয়ান বাই ওয়ান বাই সাইন আর টু। কারণ এই কথা থেকে এইটার থেকে কি শর্ত থেকে কি আসতে পারি আমরা বলো, এটার থেকে আমরা বলতে পারি কাজ বাই বায়ু, তাই তো, কাজ বাই বায়ু, এটার থেকে কি লেখা যায় ওয়ান বাই সাইন আর ওয়ান বাই আই টু। এবার ভালো করে যদি দেখো এই ওয়ান বাই হলে কি হয়ে যায়, ওয়ান বাই হলে উল্টে যায়, তাহলে উল্টে যদি যাই তাহলে প্রথমে কি হয়ে যাবে, এখান থেকে যদি সাইন আর ওয়ান কেটে যায়, তাহলে এই ওয়ান বাই সাইন আরটা উপরে উল্টে যাবে, ওয়ান বাই রয়েছে যেহেতু, ওয়ান বাই গেলে উল্টে যাবে, আর উল্টে গেলে এই জায়গাতে কি হয়ে যাবে বলো, উল্টে যদি যাই তাহলে যেহেতু আর ওয়ান কেটে গেছে, তাহলে এটা যখন উল্টে যাবে তাহলে কত হবে, সাইন আর ওয়ান আই ওয়ান সমান সাইন আর ওয়ান, তাহলে সাইন আই ওয়ান সমান সাইন আর ওয়ান হয়ে গেল। তাহলে সাইন আই ওয়ান আর ওয়ান হলে এবার সাইন কেটে গেলে তাহলে পড়ে থাকছে কত, আই ওয়ান সমান আই টু। অর্থাৎ আপাতন কোণ আর নির্গমন কোণ সবসময় আপাত রশ্মির সমান্তরালে থাকে কাজ ফলকের ওপর। এটাও পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে, তোমরা অবশ্যই দেখে নিও। খুব সহজ করে দিয়েছি, এখানে কোনো হিজিবিজি কিচ্ছু লেখা নেই, তোমরা একবার দেখে নিও, আশা করি বুঝতে পারবে। ক্লিয়ার হলো? চলো এবার নেক্সট পোর্শন। এবার হচ্ছে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস কোনটা, যখন কোনো রশ্মি আগেও বলেছি আমরা এটা আগের ভিডিওতে, যখন কোনো রশ্মি, দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে হয়, একটা এই উত্তল দর্পণ, আর একটা অবতল দর্পণের ক্ষেত্রে হয়। অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিটা কি হয় আমরা জানি, ভেতর দিকে প্রবেশ করে, ভেতর দিকে প্রবেশ করার পর রশ্মিটা কি হয়, রশ্মিটা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। এই নির্দিষ্ট যে বিন্দুটা মিলিত হয় অবশ্যই এটা প্রধান ফোকাসে, এই প্রধান অক্ষের ওপরে, কিন্তু প্রধান অক্ষের ওপরে যখন একটা, অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, মিলিত হবে প্রধান অক্ষের ওপরে, ভুল হয় না যেন, রশ্মিগুলো আসে প্রধান অক্ষের সমান্তরাল, মিলিত হয়ও প্রধান অক্ষের ওপর, এই রকম হলে তাকে বলা হয়, যে বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুটা, এই লাল যে পয়েন্টটা যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তাই না, এই লাল পয়েন্ট করে দিচ্ছি দেখো, এই যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে এটাকে বলা হয় সমান্তরাল, এইটাকে বলা হয় মুখ্য ফোকাস। অর্থাৎ যে রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল আসছে এবং সেটা প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তখন তাকে বলা হয় মুখ্য ফোকাস। ক্লিয়ার হলো? আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণের পড়ার পরে এটা বেরিয়ে যায়, এভাবে রশ্মিগুলো পড়ার পর পরে আর রশ্মিটার উপর বেরিয়ে যায়। তাহলে তুমি বলতে পারো স্যার কি করে এটা মিলিত হচ্ছে, এদের যে একটা মনে ধরা হয়, এরা একটা নির্দিষ্ট বিন্দুতে, এরা যে খোঁচাটা মেরেছিল রশ্মিটার, যে আলোর খোঁচা মেরেছিল, তারা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ধরা হচ্ছে, নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় তাকে বলা হয় মুখ্য ফোকাস। মোটামুটি একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হয়, ধরা হয়, মনে করা হয় যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত মানে আসছে,
অবস্থিত মানে ধরা হয় এরা পেছন দিক থেকে যদি যেত তাহলে এরা এই জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে মনে হচ্ছে। এই টার্মটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে করো, তাহলে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই যে বিন্দুতে গিয়ে মিলিত হলো সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। হ্যাঁ, আর ক্লিয়ার হলো, আর এটাকে বলা হয় মুখ্য ফোকাস। ক্লিয়ার হলো? চলো এবার চলে আসি নেক্সট পার্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে পরীক্ষায়। আলোক কেন্দ্র কাকে বলা হয়? দেখো আলোক কেন্দ্র কাকে বলা হয় মন দিয়ে দেখো। ধরো কোনো একটা, এই একটা লেন্স দেখতেই পাচ্ছ, এখানে একটা ছবি দেওয়া আছে, এই একটা লেন্স, এই লেন্সের ওপরে একটা রশ্মি এসে পড়লো, রশ্মিটা দেখো নীল কালারের দিচ্ছি, এই রশ্মিটা এসে পড়লো। তাহলে বলো তো রশ্মিটা যখন লেন্সের মধ্যে দিয়ে যাবে তখন বেঁকবে কি বেঁকবে না? অবশ্যই বেঁকবে। আবার রশ্মিটা লেন্সের মধ্যে থেকে ঢুকলো, ঢোকার পরে আবার রশ্মিটা যখন বেরোবে তখন নিশ্চয়ই লেন্সের মধ্যে দিয়ে আবার বেরোবে, লেন্সের বাইরে দিয়ে বেরোবে। তাহলে আমরা কি বলতে পারি, রশ্মিটা কি হচ্ছে, লেন্সের মধ্যে ঢোকার পরে আবার যখন, ভালো করে শোনো, একবার যখন ঢুকছে, ঢোকার মুহূর্তে কি হচ্ছে, সামান্য একটু বেঁকবে, বেঁকার পরে আবার একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন বেরোবে, বেরোনোর সময় কিন্তু রশ্মিটা বেঁকবে। তাহলে একবার ঢোকার সময় রশ্মিটা বেঁকবে, একবার বেরোনোর সময় রশ্মিটা বেরোবে। কিন্তু 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 একটা প্রশ্ন আছে, এখানে রশ্মিটা ঢোকার সময়ও রশ্মিটাকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই যেরকম হবে, এবং রশ্মিটা বেরোনোর সময় যদি এইটাকে বাড়িয়ে দিই পেছন দিকে, এরা কিন্তু কেমন থাকছে ভালো করে যদি দেখো, এরা কিন্তু সমান্তরাল থাকছে, হ্যাঁ কি না? এটা কিন্তু মনে রাখবে। আপাতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মি, প্রতিসিত রশ্মি মানে যে রশ্মিটা আপাতিত হলো, মানে যে রশ্মিটা পড়লো, এবং যে রশ্মিটা বেরিয়ে গেল, সেই আপাতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মি কিন্তু পরস্পর সমান্তরাল হবে। এমন অবস্থায়, মানে এমন অবস্থায় রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়েছিল, কোন জায়গায় গিয়ে রশ্মিটা যাওয়ার সময় রশ্মিটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছিল, কি হয়েছিল, নীল কালারের মোটা দাগ, এই যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হলো এই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। ক্লিয়ার হলো? তাহলে এক নম্বর কথা, আলোক কেন্দ্রর বেলায় দুটো কথা মাথায় অবশ্যই রাখবে, যে আপাতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মি, মানে যেটা আলোটা প্রবেশ করলো আর যেটা বেরিয়ে গেল, সেই দুটো অবশ্যই কি থাকবে, সমান্তরালে থাকবে। সমান্তরাল বলতে বুঝতেই পেরেছো, আমি পেছন দিকে যদি বাড়িয়ে দেওয়া হয় এই দুটোকে, ছবিটার যদি এই আপাতিত রশ্মি মানে এইটা, তাই তো, লাল কালার দিয়ে দেখাচ্ছি দেখো, আপাতিত রশ্মি এইটা আর প্রতিসিত রশ্মি হচ্ছে এইটা, এই দুটোকে যদি পিছন দিকে বাড়িয়ে দেওয়া হয় আর এটাকে যদি এই আপাতিত রশ্মিকে সামনের দিকে বাড়ানো হয়, তাহলে এই যে রশ্মি দুটো দেখতে পাচ্ছ এই দুটো কেমন থাকবে, সমান্তরালে থাকবে। এমন অবস্থায় ওই রশ্মিটা লেন্সের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ছেদ করছিল না, এই এমন অবস্থায় রশ্মিটা লেন্সের মধ্যে গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে কিন্তু ছেদ করছিল, মিলছিল একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে, সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। কনসেপ্ট ক্লিয়ার একদম? তাহলে এবার সংজ্ঞায় দেখো কি বলছে, আলোক রশ্মি লেন্সের কোনো একটা তলে আপাতিত হলো মানে পড়লো, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর মানে লেন্সের ওপর পড়েছে, এবার রশ্মিটা বেরোবে, তাহলে বেরোনোর পর অপর পৃষ্ঠ থেকে আপাতিত রশ্মিটা অপর পৃষ্ঠ থেকে যখন বেরোচ্ছে তখন সেটা কিন্তু এই দেখো লেখা রয়েছে আপাতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, মানে রশ্মিটা পড়লো আর রশ্মিটা বেরোলো, এটা কিন্তু পরস্পর সমান্তরালে নির্গত হয়। তখন লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল, এমন অবস্থায় রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, ভালো করে দেখো, রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, অবশ্যই এই কথাটা আমি বলিনি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষকে এই রশ্মিটা যে বিন্দুতে গিয়ে ছেদ করলো, মানে যে বিন্দু থেকে মিট করলো ওই রশ্মিটা, প্রধান অক্ষের যে বিন্দু থেকে মিট করেছিল ওই রশ্মিটা, সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। খুব সুন্দর করে দেওয়া আছে, ভালো করে খাতায় লিখে নাও, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আলোক কেন্দ্র কাকে বলে। এবং পরীক্ষায় যদি আলোক কেন্দ্র দেয় অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওগুলো এই ছবিগুলো এঁকে দেবে, ভুলবে না একদম। আমি এর ভিডিওগুলোর যেসব ডকুমেন্টস আছে প্রত্যেকটাই তোমরা জানো যে ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশান থেকে এর পিডিএফটা ডাউনলোড করে নিয়ে খাতায় লিখো, এবং ভিডিওগুলো দরকার হয় বারবার পজ করে দেখে নিয়ে সেগুলোর থেকে লিখে নিও। কিন্তু বারবার বলছি
মুখস্থ করো আর যাই করো, জিনিসগুলো বুঝে মুখস্থ করো, কারণ মাধ্যমিকে বর্তমানে সব কনসেপচুয়াল প্রশ্ন আসছে, সেই জন্য একটু বুঝে সুঝে করো। হয়তো প্রশ্ন এরকম ঘুরিয়ে দিল, আলোক কেন্দ্রের পরিবর্তে এমনভাবে প্রশ্ন দিল যে কোনো একটা রশ্মি সমান্তরাল, কোনো একটা লেন্সের ওপর দিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ গেল এবং সমান্তরালভাবে রশ্মি আপাতিত হলো, বেরোলো সমান্তরালভাবে। এই অবস্থায় যে রশ্মিটা লেন্সের প্রধান অক্ষকে ছেদ করে তাকে ড্যাশ বিন্দু বলে। প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষ কোনটা, এইটা, এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? তখন তুমি ভাবলে প্রধান অক্ষকে আবার কোন বিন্দু, তাকে কি বলা হবে? তাকে ড্যাশ বলে। পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে সব রকম প্রশ্ন দিতে পারে, তোরা কনসেপ্টটা ঠিক রাখবে এইভাবে, তবেই কিন্তু ক্লিয়ার পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যাবে। আশা করি ভালো হবে। এইগুলো সবগুলো কনসেপ্টগুলো খাতায় একটু লিখে নিও, লিখে লিখে বারবার বাড়িতে পড়ো, অসুবিধা হলে ভিডিও দেখো, এবং নিচে অবশ্যই প্রবলেম হলে কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।